ঘর সাজাতে টাকার চেয়েও ইচ্ছে, ভালোবাসা আর পরিশ্রম অনেক বেশি জরুরি। ভালোবাসা থাকলে সাধারণ জিনিসও অনেক সুন্দর লাগে। যে ঘরে মনের আদর আছে সেখানে দামি সাজসজ্জা না থাকলেও একটা শান্তির অনুভূতি পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাতের পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ একটি ব্লগ দেখার জন্য। আজকে সকালের নাস্তায় একটু ভারী খাবার ছিল, তো লুচি করেছি, ছোলার ডাল রান্না করেছি, তো সাথে আবার একটু সুজির হালুয়াও করেছি। আরহাম তো ছোলার ডাল খাবে না, তো সুজির হালুয়া আরহামের জন্য একটু বেশি করে নিয়েছি যাতে ও বিকালবেলাও নাস্তা করতে পারে। তারপরে সংসারের টুকটাক কাজে কিন্তু লেগে পড়েছি। আগে জানতাম শীতকালে ধুলাবালিটা একটু বেশি হয়, কিন্তু এখন দেখি শীত আর গরমকাল লাগে না, আর ধুলাবালিকে ইনভাইটেশন দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না, তারা এমনিতেই আপনার বাসায় চলে আসবে। এই জিনিসগুলো আমি যদি ডেইলিও ক্লিন করি তারপরেও দেখা যাবে ধুলার কোনো শেষ নেই, কিন্তু ডেইলি তো এই জিনিসগুলো ক্লিন করা সম্ভব না, তাই দেখা যায় 2-3 দিন পর পর এই জিনিসগুলো আমি পরিষ্কার করি। তো এই আর্টিফিশিয়াল গাছটাতেও দেখলাম ধুলা পড়ে একদম সাদা হয়ে গিয়েছে, তো হালকা করে একটু মুছে দিয়েছি। এটা হচ্ছে পানি দিয়ে ধুতে হবে, মুছলে কাজ হবে না, তারপরও হালকা করে একটু মুছে দিলাম। আর বুক শেলফটা তো এখানে রেখেছি, সুন্দর তো লাগছেই, কিন্তু যেহেতু একটু কালো কালার আর হচ্ছে জানালার পাশে, এটা হচ্ছে প্রত্যেক দিনই আমাকে একটা কাপড় হাতে রাখতে হচ্ছে। যখনই সুযোগ পাচ্ছি তখনই একটু একটু করে মুছে দিচ্ছি, তা না হলে দেখা যাচ্ছে কালোটা একদম সাদা হয়ে আছে ধুলা পড়ে। আমার মানি প্ল্যান্টগুলো অনেকে দেখলে জিজ্ঞাসা করেন যে কিভাবে আমি এত ঝোপালো করেছি। আসলে আমি কিন্তু গাছের সেভাবে কোনো যত্নই নিতে পারি না, লাগানোর দরকার লাগিয়ে রেখেছি, কিন্তু যেগুলো ইনডোর প্লান্ট মানে ঘরে রেখেছি সেগুলো আমি মাটিতে লাগানোর আগে ছোট ছোট করে কেটে একটা বোতলে পানি দিয়ে রেখে দেই। যখন হচ্ছে শিকড়টা বের হয়ে যায় তারপরে মাটিতে লাগিয়ে দেই, তারপরে যখন আস্তে আস্তে বড় হতে থাকে আমি একটু একটু করে পেঁচিয়ে মাটির সাথে মিশিয়ে দিই, তাহলেই কিন্তু এভাবে সুন্দর ঝোপালো হয়ে যায়। আর মাটিতে ছাড়া পানিতেও কিন্তু মানি প্ল্যান্ট খুব সুন্দরভাবে গ্রো করে। এই যে দেখুন, আমি এটা হচ্ছে কিছুদিন পরে মাটিতে দিয়ে দিব। ছোট্ট একটা ওষুধের বোতলে আমি কয়েকটা পাতা মানে গোড়াসহ দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে শিকড়টা বের হয়েছে, এখন হচ্ছে মাটিতেও দেয়া যাবে, চাইলে পানিতেও রেখে দেয়া যাবে। আমার গত ভিডিওতে আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, কিন্তু সবার কমেন্ট তো আর পড়া সম্ভব হবে না। বিদেশে ব্লেন্ড আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপুর কাছে আমার চায়ের কালারটা ভীষণ ভালো লেগেছে। আর বাংলাদেশি ব্লগার মাম রুমা আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। আপু বলেছে যে এত সুন্দর চা বানাতে পারে সে নিশ্চিন্তে অনেক সুন্দর মনের অধিকারী। আপু আপনার মতন এভাবে কেউ কখনো আমাকে এত সুন্দর করে প্রশংসা করেনি। আপুর প্রশংসা শুনে তো আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। খুব ভালো লেগেছে আপুর কমেন্টটা পড়ে। আর এই যে দেখুন, আমার গাছের পাতায় কিন্তু পাউডারও দেয়া হয়। এতদিন কিন্তু আপনারা জানতেন পাউডার হচ্ছে শরীরে মাখে, কিন্তু এখন দেখবেন আমার গাছেও কিন্তু পাউডার দেয়া হয়। আরহাম হচ্ছে পাউডার নিয়ে খেলা করে, সে পাউডার নিয়ে নিয়ে এই গাছগুলিতে ছড়িয়ে দিয়েছে। তো গাছটা হচ্ছে ভিজা ছিল, তখন সে পাউডারটা দিয়েছে, কিন্তু পাউডারগুলো এখন একদম লেগে গিয়েছে। এটা এখন ভালো করে কাপড় দিয়ে ডলে ডলে ক্লিন করতে হবে। আজকে আমি একটা DIY শেয়ার করব আপনাদের সাথে। আসলে আমরা সবসময় ভাবি কি ঘর সাজাতে শুধু দামি দামি জিনিসেরই প্রয়োজন পড়ে, কিন্তু আসলে আমার কাছে মনে হয় ইচ্ছেটা সবচেয়ে বেশি জরুরি। অনেকে দেখবেন টাকা থাকলেও কিন্তু সেরকম মন মানসিকতা নেই ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, কিন্তু আবার অনেকে দেখবেন যদি ইচ্ছে থাকে তাহলে টাকা পয়সা ছাড়াও কিন্তু আপনি আপনার বাসা বাড়ি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি রাখতে পারেন। আমি এখানে 3টা ফ্রেম নিয়েছি। এই ফ্রেমগুলো বেশ অনেক বছর আগে আমার কেনা ছিল, ছোট বড় সাইজ মিলানো। তো এই ফ্রেমগুলো না আমি এতদিন পর্যন্ত পাইনি, বাসা চেঞ্জ করার সময় কোথায় রেখেছিলাম তারপর আর খুঁজেই পাইনি। তো সেদিন হঠাৎ করে হাতের কাছে পেয়ে গেলাম। তো আমার ইচ্ছা ছিল অন্য কোনো ধরনের ফ্লোরাল প্রিন্টের কিছু দিয়ে এই ফ্রেমগুলো ডেকোরেট করব, কিন্তু এখন আমার হাতের কাছে কাপড় ছিল না। তো যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি হচ্ছে এই ফ্রেমে লাগিয়েছি। এগুলো সব হচ্ছে আমার বাসায় পুরাতন টুকরা কাপড় ছিল। এই যে ব্ল্যাক কালারটা আমি একটা কালো কালার এক কালার কাপড় নিয়েছি, আর
আর মাঝখানে হচ্ছে একটা লেস দিয়েছি, দিয়ে জাস্ট ফ্রেমের সাথে আটকে দিয়েছি। তারপরে বাকি অংশটুকু কেটে নিয়েছি। আর রেড কালারটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্লাউজ পিস ছিল, তো আমি এটা দিয়ে ব্লাউজ বানাবো না, এর জন্য হচ্ছে একটা জায়গা থেকে একটুখানি কেটে নিয়েছি। তো কেমন লেগেছে আমার এই ওয়াল ডেকোরগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা সাথে আছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার কাছে মনে হয় যত্নই ঘরের আসল সাজ। ঘর ঝকঝকে গোছানো পরিপাটি থাকলে সেটাই সবচেয়ে বড় সাজসজ্জা। শুধু টাকা পয়সা থাকলেই কিন্তু ঘর সাজানো যায় না, মনের ইচ্ছাটা থাকা সবচেয়ে বেশি জরুরি। তো আজকে অনেক দিন পরে কিন্তু একটু দুপুরে রান্নাবান্না শেয়ার করছি। একদম সাধারণ রান্নাবান্না দিয়ে দিনটাকে কেমন করে অসাধারণ বানালাম সেটাই আপনাদেরকে দেখাবো। একদম সিম্পল কিছু রান্নাবান্না আজকে শেয়ার করব। এখানে হচ্ছে লইট্টা মাছ নিয়েছি। তো লইট্টা মাছটা আমি হচ্ছে প্রথমে ধুয়ে লবণ দিয়ে আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম। তারপর একদম হাত দিয়ে ভালো করে চিপে টিস্যু দিয়ে মুছে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটু হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর রাঁধুনির যে মাছের মশলাটা পাওয়া যায় সেইটা আর সামান্য পরিমাণে একটু লেবুর রসও দিয়েছি। তারপরে হচ্ছে মাছটাকে সুন্দরভাবে মেখে রেখে দিব। দেখুন মাছটাতে কিন্তু একদম পানি নেই। এই মাছটা কিন্তু এমনিতেই অনেক বেশি পানি থাকে। যদি গায়ে পানি থাকে তখন দেখা যায় কি ভাজার সময় অনেক বেশি তেল ছিটে আসে। আজকে হচ্ছে আমি লইট্টা ফ্রাই করব। আমি লইট্টা ফ্রাই এক এক সময় এক একভাবে করে থাকি, তো আজকে হচ্ছে একটু ভিন্নভাবে করছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে খুব সিম্পল একটা ডাল রান্না করছি, মুগ ডাল, কিন্তু এটা হচ্ছে ঘি দিয়ে এই ডালটা হচ্ছে আমি ফোড়ন দেই। তো ঘি শুধু দিলে প্যানে দেখা যাবে ঘিটা পুড়ে যেতে পারে, এর জন্য সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি ঘি দিব। এই ডালটা অনেক বেশি সিম্পল আর একদম অল্প মশলায় করা হয়, কিন্তু এর টেস্ট অনেক বেশি মজা। তা আমি হচ্ছে একটু আস্ত জিরা দিয়েছি আর হচ্ছে এখানে রসুন দিব, আর কিচ্ছু না। আর আমি ডালটা সেদ্ধ করার সময় হচ্ছে একটু লবণ, হলুদ আর একটা তেজপাতা দিয়েছি, ব্যাস হয়ে যাবে। এই ডালটাতে ঘিয়ের ফ্লেভারটাই হচ্ছে মেন। এই ডালের রেসিপিটা ইন্ডিয়ান একটা কুকিং চ্যানেল ফারাহ খান, আপনারা হয়তো বা সবাই চেনেন, ওনার ব্লগে আমি দেখেছিলাম। তখনই দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর থেকে আমি মাঝে মাঝেই রান্না করি। এই যে দেখুন, আমি অন্য সময় দেখা যায় একটু ঘন করে রান্না করি, আজকে একটু পাতলা রেখেছি। তো ডালটাও হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি লইট্টা ফ্রাই করার জন্য একটা শুকনা মিশ্রণ রেডি করে নিচ্ছি। এখানে আমি আটার সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপরে একটু জিরার গুঁড়ো দিয়েছি, আর যে মাছের মশলাটা আছে সেটা দিয়েছি, সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি, তারপরে মিক্স করে নিচ্ছি। আর এদিক থেকে আমি আজকে আমার লাইফের প্রথম একটা রেসিপি ট্রাই করছি। আমাদের ইভা আপুকে প্রায় সময়ই দেখি উনি করল্লা ফ্রাই করে, কিন্তু আমি কখনোই ট্রাই করিনি বা খেয়েও দেখিনি এটা কেমন লাগে টেস্ট। তো আপুকে দেখে আমারও ইচ্ছা করলো যে একটু করল্লা ফ্রাই করে দেখি। তো এই যে করল্লাটাকে আমি প্রথমে ভালো করে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। তারপরে যখন তিতা পানিটা বের হয়ে গিয়েছে পানিটা ফেলে দিয়ে আমি একটু লবণ, হলুদ আর মাছের মশলাটা দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে ডুবো তেলে ভাজতে হবে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই ডুবো তেলে করতে হবে, তা না হলে কিন্তু করল্লাটা ক্রিস্পি হবে না। তা আপু একদিন বলেছিল যে আপুর কাছে অনেক মায়া লাগে এই ধরনের জিনিস করার জন্য, কারণ তেলের জন্য মায়া হয়। তা আমারও ঠিক একই রকম, এই ধরনের ডুবা তেলে যেসব জিনিস ভাজতে হয় সেসব জিনিস করতে না আমার কাছেও খুব খারাপ লাগে, কারণ তেলটা পরে দেখা যায় খুব একটা কাজে আসে না, কারণ এই ধরনের জিনিস ভাজার পরে তেলটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো তেলের জন্য কিন্তু অনেক মায়া হয়। তা আপুকে দেখেছিলাম আমি করলার সাথে পেঁয়াজ ফ্রাই করে মিক্স করে নেয়, তো আমি আবার একটু এক্সট্রা হচ্ছে আলুটাও ফ্রাই করে নিচ্ছি, মানে আলুর ঝুরি ভাজা যেভাবে করে। আমি হচ্ছে আলু আর পেঁয়াজটাকেও আগে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এখান থেকে যে লইট্টা মাছগুলো আছে সেগুলো এই যে শুকনো আটাটা এটার সাথে খুব সুন্দরভাবে কোট করে নিব। আমরা চিকেন ফ্রাই যেভাবে করি ঠিক সেভাবেই কিন্তু এই লইট্টা ফ্রাইটা আমি আজকে করছি। আর রাঁধুনির যে মাছের মশলাটা এটা না আমি আগে কখনো ইউজ করিনি, এবারই প্রথম এনেছি। তো দেখলাম যে এর ফ্লেভারটা খারাপ না, ভালোই লাগে, মাছ রান্নাতেও ভালো লাগে, কিংবা যে কোনো মাছ ফ্রাই করার ক্ষেত্রেও দিলে দেখলাম খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়।
আমি ময়দার কোট করার পরে একটা হচ্ছে চালনিতে নিয়ে নিচ্ছি, এক্সট্রা ময়দাটা যাতে ঝরে যায়, তা না হলে কিন্তু তেলটা দেখবেন বেশি নষ্ট হয়ে যাবে। আর যেই ময়দাটা এই মাছের গায়ে লেগে থাকবে এটা কিন্তু আর তেলে খুব একটা পড়ে যাবে না, তো তেলটাও নষ্ট কম হবে। তো আমি দেখা যাচ্ছে কি একদিকে চুলায় একটা কাজ করছি, আরেক দিকে আরেকটা কাজ করছি। এভাবে কাজ না করলে কিন্তু রান্না বান্না অনেকটা লেট হয়ে যায়। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর আলুটাকেও আমি মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি। এখন মাছের মশলাটা একটু ছিটিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু করলা ফ্রাই রেডি। এই খাবারটা কিন্তু আসলেই অনেক মজার, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আলুগুলি খেতে তো অনেক ভালো লেগেছে। দেখা যায় কি যে অনেকে মুচমুচে আলু ভাজাটা করে রাখে, ঝুরি ভাজাটা, তো সেটাও না সবসময় ভিডিওতে দেখি কিন্তু কখনোই ট্রাই করা হয় না, শুধু এই তেলের মায়ার জন্য। তো এখন একই তেলে হচ্ছে আমি মাছটাকেও ফ্রাই করে নিব, একদম মুচমুচে হয় এই লইট্টা ফ্রাইটা। তো এভাবে আপনারা করে দেখবেন, একদমই তেল ছিটে না। আর এছাড়া হচ্ছে আমি বললাম না কয়েকভাবেই আমি লইট্টা ফ্রাই করি। আসলে কক্সবাজার যখন যাই এই লইট্টা ফ্রাইটা এত বেশি মজা লাগে, আসলে ওদের মাছগুলো অনেক বেশি ফ্রেশ থাকে, এর জন্য হচ্ছে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এই যে দেখুন মাছটাও কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে। তো আজকে দুপুরের মেনু কিন্তু এইটাই, ডাল আর হচ্ছে করলা ফ্রাই আর লইট্টা ফ্রাই, এটা দিয়েই হচ্ছে আমাদের আজকের দুপুরটাকে আমরা সাধারণ থেকে অসাধারণ করে ফেলেছি, শুধুমাত্র এই প্লেটিংটার জন্য। এত সুন্দরভাবে আমি আজকে প্লেটিংটা করেছি। তো মাঝখানে আমি একটা বাটি দিয়েছি, ভেবেছিলাম যে মাঝখানে হচ্ছে ডাল সার্ভ করব বাটিটা উঠিয়ে, পরে ভাবলাম থাক বাটিটা থাক, বাটিতেই ডালটা সার্ভ করি, তাহলে আর ভাতের সাথে মিক্স হয়ে যাবে না। গত ভিডিওতে অনেক আপুরাই বলেছে আপুদের কাছেও এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে। আসলে একটু সুন্দর করে খাবারটা খেলে না মনে হয় কি একটু তৃপ্তি পাওয়া যায়। আমি কখনোই দেখা যায় তাড়াহুড়ো করে খাবার খেতে পারি না, তাড়াহুড়ো করে খাবার খেলে আমার মনে হয় যে খাবারের কোনো স্বাদই আমি পাইনি। আমার বাসায় যখন অনেক বেশি গেস্ট আসে তখন দেখা যায় কি কখনোই আমি মানে তাড়াহুড়ো করে খেতে বসি না। সবাই খাওয়া দাওয়া করার পরে সব কিছু একদম গুছিয়ে তারপরে রিল্যাক্স মুডে আমি হচ্ছে খাবারটা খাই। আমি সবসময় চেষ্টা করি খাবার যাই হোক না কেন একটু এনজয় করে খাবারটা খাওয়ার জন্য, তাহলে কি হয় সাধারণ জিনিসও বললাম না অসাধারণ হয়ে যায়। এই যে দেখুন প্লেটটাকে সাজিয়ে নিয়েছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম, খুব সুন্দর দেখা যাচ্ছিল সূর্যটা, আমার ক্যামেরায় খুব একটা ভালো আসছে না, মানে একদম অরেঞ্জ কালার দেখা যাচ্ছিল। আরহাম দেখে তো একদম খুশি হয়ে গিয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।